ছবির মতো সাজানো উপত্যকা, যেন দেখে মনে হবে কোনো শিল্পীর আঁকা এক ক্যানভাস। বরফাবৃত পাহাড়ের চূড়া, আর সেখান থেকে বয়ে আসা শীতল বাতাস আপনার শরীরে কাঁপুনি জাগিয়ে দেবে। পাহাড়ের গায়ে তৈরি হওয়া ছোট্ট ছোট্ট পাহাড়ি জনপদ যেন আপনাদের চোখ জড়িয়ে যাবে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরা বিভিন্ন বৌদ্ধ মঠ, নাম না জানা বহু পাহাড়ি ফুল, যার মধ্যে সবথেকে সুন্দর রডোডেন্ড্রন। তে হওয়া চীন আর ভারতের মধ্যে যে ভয়ঙ্কর যুদ্ধ, তার সাক্ষী রয়েছে এই ভয়ঙ্কর সব গিরিখাত। পাহাড়ের গা দিয়ে ভেসে আসা মেঘের ভেলা যখন আপনাদের গায়ে লাগবে, তখন আপনারা যেন অন্যই কিছু একটা অনুভব করবেন। এই সমস্ত কিছু যদি আপনারা একসাথে দেখতে চান, একসাথে পেতে চান, তাহলে আপনাদের চলে যেতে হবে ভারতবর্ষের একদম উত্তর পূর্ব সীমানায়, যে জায়গায় যখন প্রথম সূর্যকিরণ ভারতবর্ষে এসে পড়ে, তখন যে জায়গায় প্রথম এসে পড়ে ঠিক সেই জায়গায়। হ্যাঁ, তাই তো এই জায়গার নাম অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশে আসার আদর্শ টাইমিং হলো অক্টোবর থেকে এপ্রিল, কারণ মে মাস থেকেই মোটামুটি অল্প বিস্তর বৃষ্টি শুরু হয়ে যায়, আর খুব বেশি হলো মে মাসের প্রথমার্ধে। মে মাসের মিডল হয়ে গেলে এখানে প্রায় বর্ষা চলেই আসে বলা যায়। তবে বর্ষাকালেও পাহাড়কে দেখতে অপরূপ সুন্দর লাগে, তার সৌন্দর্যই যেন আলাদা। তাই আমার তো মনে হয় সব ঋতুতেই পাহাড়কে সুন্দর লাগে। তাই তো বছরের যে কোনো সময় অরুণাচল প্রদেশ ভ্রমণ করা যায়। অরুণাচল প্রদেশের জার্নি শুরু হয়েছিল আমাদের গুয়াহাটি থেকে। গুয়াহাটি থেকে আমরা গেছিলাম ভালুকপং, ভালুকপং থেকে দিরাং, দিরাং থেকে তাওয়াং, এবং তাওয়াং থেকে ফেরার পথে আমরা গেছিলাম বোমডিলা, বোমডিলা থেকে আবার আমরা কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, সেখান থেকে আবার গুয়াহাটি। এই সম্পূর্ণ ট্যুরটা করতে আমাদের সময় লেগেছিল 9 রাত 10 দিন। এবং আপনারা অরুণাচল প্রদেশে যদি আরও অনেক স্পট দেখতে চান, কারণ অরুণাচল প্রদেশ প্রচুর বড় জায়গা এবং প্রচুর জায়গা রয়েছে দেখার, এক্সপ্লোর করবার মতো, তাহলে কিন্তু আপনাদের দিন আরও বাড়াতে হবে। আমার মনে হচ্ছে 9 রাত 10 দিন একদম শর্ট টাইমে অরুণাচলকে কভার করার জন্য যথেষ্ট। অরুণাচল প্রদেশে প্রায় সারা বছরই অল্প বিস্তর ঠান্ডা থাকে, তবে যদি বরফ দেখতে চান তাহলে ডিসেম্বর থেকে মার্চ এপ্রিল মাস পর্যন্ত বরফ থাকে। আমরা তো মে মাসের শেষে গেছিলাম, তো তার দৃশ্য কতটুকু বরফ দেখা যাচ্ছে আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। সুতরাং সেই হিসাবে আপনারা প্ল্যান করে নিতে পারেন যদি অরুণাচল প্রদেশ ভ্রমণ করতে চান। তাহলে চলুন শুরু করা যাক অরুণাচল প্রদেশের দ্বিতীয় পর্ব, ভালুকপং টু দিরাং। আমরা এখন আছি ভালুকপংয়ের হোটেল সিগালে, আর কালকে তো রাত্রিবেলা এসছি, একটু লেট করে ঢুকেছিলাম, সো চারদিক পুরো অন্ধকার ছিল, কিছু দেখতে পারিনি। রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রায় কারেন্ট অফ ছিল, জেনারেটর চলছিল, তো এত ক্লান্ত ছিলাম যে আর চারদিক আর দেখতে পারিনি। কিন্তু সকালবেলা উঠেই জাস্ট চেক আউট হবে, তার আগে ছাদে উঠলাম। ছাদটা বেশ সুন্দর এই হোটেলটার, মানে প্রচুর অর্কিডের চাষ হয়েছে। এখন তো অর্কিডের টাইম না, তাই জন্য মানে অর্কিডের ফুল নেই, কিন্তু প্রচুর গাছকে খুব সুন্দরভাবে ওরা লালন পালন করছে। আর এই হোটেল থেকে যে একটা ভিউ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। আমরা যেহেতু ভালুকপংয়ে রয়েছি এবং গুয়াহাটি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে, এবং অলরেডি আমরা অরুণাচলে এন্ট্রি করে গেছি। এখান থেকে কিছু মিটারই দূরে হবে হয়তো অরুণাচল আর আসামের যে বর্ডার। সো কালকে আমরা জিয়াভারলি নদীও দেখলাম, খুব ভাল লাগলো দেখতে। একটা জিনিস আমি অরুণাচল প্রদেশের সম্পর্কে শুনেছিলাম, সেটা হচ্ছে যে মেঘের যে মুভমেন্ট সেটা খুব ভালো করে দেখা যায়, মানে যেটুকু জানি
গুয়াহাটি ছেড়ে ভালুকপং পর্যন্ত মোটামুটি পাহাড় ছোটোখাটো দেখা যায়, কিন্তু ভালুকপং যেই ছাড়বো তারপর থেকে যে ভিউটা পাওয়া যাবে সেটা মানে স্বর্গীয় ভিউ যাকে বলে। সো চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন আমার ভিডিও। আমি অবশ্যই আপনাদের যতটা পারবো তুলে ধরবো, সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। এখনই আমরা চেক আউট করে বেরিয়ে যাব ভালুকপং থেকে। ভালুকপং ছাড়ার সময় চলে এসছে। আমরা যাব এখান থেকে প্রায় 9 করে 140 কিলোমিটার দূরে দিরাং। যদি আমি একদম ভুল না বলি, একবার একটু দেখে নিতে হবে, কিন্তু এখান থেকে আমরা যাব দিরাং। আর দিরাংয়ে মোটামুটি যা ভালুকপং থেকে দিরাংয়ে যাওয়ার টাইমিং 4 থেকে 4.5 ঘন্টা, কিন্তু অনেক সময় অনেকের মানে সেটা জার্নির ওপর ডিপেন্ড করে, আপনি কতগুলো হল্ট দিচ্ছেন, কীরকমভাবে যাচ্ছেন, কতবার চা খাওয়ার জন্য দাঁড়াচ্ছেন, কতবার আপনি কোনো প্রয়োজনে দাঁড়াচ্ছেন, তো সেটার ওপর আমি মোটামুটি ধরে নিচ্ছি 5 ঘন্টা। আমাদের ট্রাভেলার রেডি হয়ে গেছে, আমি দেখা ভালুকপং যেহেতু একটা বর্ডার এরিয়া, আর যেহেতু অরুণাচল প্রদেশ শুরু হয়ে যাচ্ছে, সেহেতু এখানে মিলিটারিদের টহলদারি প্রচণ্ড পরিমাণে থাকবে এবং মিলিটারিদের উপস্থিতি আপনারা খুব ভালোভাবে দেখতে পাবেন। আপনি রাস্তা দিয়ে দিই, তারা যাচ্ছে মিলিটারি। যত আপনারা অরুণাচল প্রদেশের ভেতরে ঢুকবেন তত দেখতে পারবেন যে আর্মিরা কতটা এখানে অ্যাক্টিভ, এখানে কতটা পরিমাণে তাদের টহলদারি, তাদের গাড়ি, তাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো আপনাদের চোখে পড়বে। আমি শুনেছি আপনাদের মতো। এখন আমি যাব দিরাংয়ে, আর যেতে যেতে যা যা ফিল করব, যা যা দেখবো অবশ্যই আপনাদের দেখাবো। সুতরাং সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আরেকটি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে ভালুকপংয়ে ঠিক যখন এন্ট্রি হচ্ছে, অরুণাচল প্রদেশে যখন ঢুকছেন, তখন কিন্তু ইনার লাইন পারমিটটা অবশ্যই হাতের কাছে রাখবেন, কারণ এই সময় লাগে আপনাদের ইনার লাইন পারমিট। তো আমাদের তো যেহেতু আমরা গ্রুপের সাথে এসেছি, একটা ট্যুর পার্টির সাথে এসেছি, সুতরাং সব দায়িত্ব তাদের, আমাদের আর কোনো সে ব্যাপারে আর কোনো চিন্তা করতে হচ্ছে না। কিন্তু আপনি যদি ইন্ডিভিজুয়ালি আসেন, তাহলে সেক্ষেত্রে আপনার আগে থেকে আইএলপি করে নিয়ে আসবেন, এবং আইএলপি করার যে পদ্ধতি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। ভিডিওর শুরুতে আমি সবথেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে ইনার লাইন পারমিট। কারণ ভালুকপংয়ে ঢোকার সাথে সাথে চেকপোস্টে আপনাদের দিতে হবে ইনার লাইন পারমিট। ইনার লাইন পারমিট আর কিছুই না, জাস্ট একটা ট্রাভেল ডকুমেন্ট, যেটা আমাদের গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা হয়। সমস্ত ইন্ডিয়ান সিটিজেন যারা ইন্টারন্যাশনাল বর্ডার বা কোনো প্রোটেক্টেড এরিয়ার কাছাকাছি ঘুরতে যেতে চান, তাদের ক্ষেত্রে বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে তাদের যেতে হয়, এবং সেই চেকপোস্টে চেক করা হয় হচ্ছে ইনার লাইন পারমিট। এই ইনার লাইন পারমিট ইস্যু হয় দুভাবে। একটা হচ্ছে অফলাইন, যেটা স্টেট ডেপুটি কমিশনারের অফিসে গিয়ে করতে হয়, এবং যদি আগের দিনে অ্যাপ্লাই করেন তাহলে সেক্ষেত্রে পরের দিনকে তৈরি হয়ে যাবে আপনাদের ইনার লাইন পারমিট। আর আরেকটা পদ্ধতি হচ্ছে অনলাইন। এই অনলাইন পদ্ধতি সম্পর্কে একটু আমি ডিটেলসে বলার চেষ্টা করলাম, যথাসাধ্য দেখতে থাকুন। গুগলে গিয়ে www.arunachalilp.com সার্চ করলে আপনারা যে ওয়েবসাইটটা খুলবে সেটা হচ্ছে আপনারা যে ছবিতে দেখতে পাচ্ছেন সেরকম একটা ওয়েবসাইট, কিন্তু সেখানে গিয়ে লেখা থাকবে নো লঙ্গার বি অ্যাভেলেবেল ফ্রম 1 জুলাই 2014। তার মানে 1 জুলাই 2014 থেকে এই ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে। তার জায়গায় যদি আইএলপি ইস্যু করতে চান তাহলে www.eilp.arunachal.gov.in এ আপনাদের লগ ইন করতে হবে, এবং লেফট সাইডে যে রেড লাইনে সার্কেল করা আছে জায়গাটা, সেখানে গেলেই আপনারা আইএলপি সংক্রান্ত সমস্ত কিছু ডিটেলস দেখতে পারবেন, এবং সেগুলো পরপর ফিল আপ করলেই আপনারা পেয়ে যাবেন হাতে নাতে অনলাইন আইএলপি। আইএলপি সংক্রান্ত আরও কিছু ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সাথে শেয়ার করেছি, দয়া করে গিয়ে দেখে নেবেন। ভালুকপং ছেড়ে মাত্র 4.5 কিলোমিটার এগোতেই আমাদের ট্রাভেলার এসে পৌঁছালো টিপি নামক একটি জায়গায়, যে টিপিতে রয়েছে এশিয়ার অন্যতম বৃহত্তম অর্কিড সেন্টার, টিপি অর্কিড সেন্টার। এখন আমরা রয়েছি একদম অর্কিড সেন্টারের ভেতরে, এবং যে রাস্তাটা আমি পয়েন্ট করছি সেখান দিয়ে আমাদের ট্রাভেলার ঢুকেছে, আর সেখান থেকে সোজা যদি চলে আসি তাহলেই আমরা চলে যাব একদম অর্কিটোরিয়ামের ভেতরে, যেখানে রয়েছে অর্কিটোরিয়ামের মেন যে অ্যাট্রাকশন সেই গ্লাস হাউস। এবং যে ভিডিওটা এখন দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে টিকিট কাউন্টার। এখন আমরা রয়েছি অর্কিটোরিয়ামের সবথেকে সুন্দর জায়গা গ্লাস হাউসে, আর এই গ্লাস হাউসে এসে
এত ধরনের সুন্দর সুন্দর অর্কিড ফুল, সুন্দর সুন্দর রঙের অর্কিড ফুল ফুটে আছে, ভাবতেও পারিনি দেখতে পাবো, কারণ অর্কিডের কিন্তু এটা সময় নয়। যাই হোক, জানি না কেমনভাবে এত সুন্দর সুন্দর অর্কিড ফুটে আছে। আমি চেষ্টা করলাম একটু ভালো করে দেখানোর, কিন্তু জানি না কতটুকু ক্যামেরায় ধরা যাচ্ছে। সাদা রঙের অর্কিড আমি এই প্রথম দেখলাম, সত্যি অপরূপ সুন্দর যাকে বলে। গ্লাস হাউসটা সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। সাধারণত গাছে হাত দেওয়া যাচ্ছে না, অর্কিড তো সাধারণত সচরাচর দেখতে পাওয়া যায় না। এখানে দেখলাম প্রচুর ধরনের অর্কিড আছে, খুব সুন্দর লাগলো দেখতে। গ্লাস হাউস থেকে বেরিয়ে একটু সামনের দিকে আরেকটা একটু জঙ্গলের ভেতরে যাওয়ার জায়গা আছে, খুব সুন্দর। শুধু মানে জঙ্গলে যেরকম আবহাওয়া হয়, ঝিঝি পোকার আওয়াজ শুধু সেইটুকু পাওয়া যাচ্ছে। আমি যদি একটু কথাটা থামাই তাহলে আপনারাও শুনতে পাবেন আশা করি। একটু হাঁটলেই পাশেই রয়েছে কামেং নদী, খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখুন, সুন্দর লাগছে, পুরো গ্রিনারিটা বোঝা যাচ্ছে। আর বিভিন্ন ধরনের ফুল ফুটে রয়েছে, মানে শুধুমাত্র যে অর্কিড আছে তা না, অনেক নাম না জানা ফুলও ফুটে আছে। আমি নাম তো জানি না, অর্ধেক কেন বলবো, বেশিরভাগই নাম জানি না। খুব সুন্দর লাগছে, পুরো জঙ্গলের একটা ফিল পাওয়া যাচ্ছে। চারদিকে পাহাড় আর মাঝখানে এরকম ঘন একটা জঙ্গল বলতে পারি, তার মধ্যে অর্কিড সেন্টারটা গড়ে উঠেছে। খুব সুন্দর, একটু টিপটিপ করে বৃষ্টি পড়ছে গায়ে, আর বুঝতে পারছি ফিলটা কীরকম, ভাল লাগছে। আমাদের ট্যুর ম্যানেজার টাইম বেঁধে দিয়েছিল মাত্র 30 মিনিটস, তাই টিপি অর্কিড সেন্টারে মাত্র 30 মিনিট কাটিয়েই আমরা বেরিয়ে পড়লাম, আর কামেং নদীকে ডান হাতে ফেলে আস্তে আস্তে এগোতে থাকলাম। টিপি থেকে বেরোতেই কিছুক্ষণের মধ্যে আবার ল্যান্ডস্লাইড, সুতরাং গাড়ি এখানে দাঁড়িয়ে পড়েছে, পরপর সবই গাড়ি দাঁড়িয়ে আছে। কখন যে এই ল্যান্ডস্লাইড ক্লিয়ার হবে জানি না, তারপর পরপর সব গাড়ি ছাড়বে। অরুণাচল প্রদেশে ভ্রমণ করতে এসেছি, দু একটা ল্যান্ডস্লাইড তো পাবোই, স্বাভাবিক ব্যাপার। এগুলো মাথায় রেখেই বেরিয়েছি, অসুবিধা কিছু নেই। অরুণাচল প্রদেশে এন্ট্রি করার সাথে সাথেই দেখবেন যে এখানকার সমস্ত রাস্তা রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে বিআরওর ওপর। বিআরও মানে হচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন। অরুণাচল প্রদেশের সমস্ত সড়কপথই বিআরও মানে বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা মেনটেন করা হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে কোনো ল্যান্ডস্লাইড বা প্রাকৃতিক বিপর্যয় হলে সঙ্গে সঙ্গে আর্মিরা একদম যুদ্ধকালীন তৎপরতায় সেই পরিস্থিতি থেকে মানুষকে স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসার চেষ্টা করে। সুতরাং অরুণাচল প্রদেশে গেলে এইসব কোনো ছোটোখাটো ব্যাপার হলে চিন্তা করার বিষয় না। যাই হোক, ওখানে মোটামুটি 1 ঘন্টা আটকে থাকার পর ডিসিশন নেওয়া হলো যে যেহেতু এখনও পর্যন্ত ধস পুরোপুরি ক্লিয়ার হয়নি এবং যাওয়ার উপযোগী নয়, সেহেতু কামেং নদীর পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা চলে গেছে, সেখান থেকে ছোট ছোট গাড়িগুলোকে কোনো রকমভাবে নামিয়ে রাস্তা ক্লিয়ার করবার জন্য। তাই আমাদের ট্রাভেলারও দেখছেন মোটামুটি নেমে পড়েছে কাঁচা রাস্তার মধ্যে, এবং রাস্তার মধ্যে দিয়েই নদী বয়ে গেছে। যেমনি ভয়ও লাগছিল, আবার সেরকম খুব ভালোও লাগছিল। সত্যি কথা বলতে গেলে পাহাড়ি এলাকায় ঘুরতে গেলে এরকম ঘটনা খুব স্বাভাবিক, সুতরাং উত্তেজিত না হয়ে, ভয় না পেয়ে এটাকে একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা হিসেবেই নেওয়া উচিত। অরুণাচল প্রদেশ দিনকে দিন মানুষের কাছে এত জনপ্রিয় হচ্ছে, বিশেষ করে ভ্রমণ পিপাসু আর পর্যটকদের কাছে এত আকর্ষণীয় হয়ে পড়ছে, তার কিছু কারণ আমি শর্ট লিস্টেড করলাম। এটা অবশ্য সম্পূর্ণ আমার মতে, অন্যান্যদের মতো অন্য কিছু হতে পারে। যেমন এশিয়ার লার্জেস্ট অর্কিড রিসার্চ সেন্টার রয়েছে এখানেই, ইন্দ্রো চায়না বর্ডার একটা খুবই সুন্দর দেখার জিনিস, আর ওয়ার্ল্ডের সেকেন্ড লার্জেস্ট মনেস্ট্রি তাওয়াং, সেটাও একটা খুব সুন্দর জিনিস দেখার। আরেকটা হচ্ছে 1962-তে ইন্ডিয়া আর চীনের মধ্যে যে যুদ্ধ হয়েছিল তার বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেসগুলো রয়েছে এই অরুণাচল প্রদেশে। কিছু দূর এগিয়েই আমরা পেলাম এরকম একটা অপরূপ সুন্দর একটা ওয়াটারফল। প্রায় কয়েক মিটার ওপর থেকে এই ঝর্ণা নিচে আছড়ে পড়ছে, এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই ঝর্ণার যে অপর সাইডের দৃশ্যটা, যেটা আমি এখনই দেখাবো, হ্যাঁ
এটা হচ্ছে জায়গাটা। এত সুন্দর লাগছিল, আর পুরো মেঘ পাহাড়ের মাথার ওপর দিয়ে ক্রমশ চলে যাচ্ছে। সত্যি এই দৃশ্য অপরূপ লাগছিল। যাই হোক, কিছুক্ষণ ওখানে থেকে আমরা আবারও রওনা দিয়ে দিলাম দিরাংয়ের উদ্দেশ্যে। এরপর আমাদের নেক্সট পয়েন্ট ছিল নেচিফু টানেল, এবং এই নেচিফু টানেলের ওপরও দেখতে পারবেন BRO লেখা আছে, বর্ডার রোড অর্গানাইজেশন, এবং খুব শীঘ্রই এই টানেল নির্মাণ করা হয়েছে। কিছু দূর এগোতেই আবার একটা টুরিস্ট স্পট, সেটা হচ্ছে টিপি ফ্রুট বিচ, এবং কামেং নদী, খরস্রোতা নদী, সেই নদীর ওপরেই রয়েছে এই সুন্দর একটা ঝুলন্ত ব্রিজ। যেহেতু বৃষ্টি পড়ছিল, একটু পিছল ছিল এবং খুব নড়ছিল ব্রিজটা, আমার মতে একটু সাবধানতা নিয়েই ব্রিজে ওঠা উচিত। তবে ব্রিজের দুদিকে যে অপরূপ সুন্দর দৃশ্য, সত্যি মন ভরে গেছিল। ওখান থেকে কিছু দূর এগোতেই আবার নেক্সট স্পট, যার নাম ছিল নাগ মন্দির। এই মন্দিরটা একটি নাগ দেবতার মন্দির, এবং মন্দিরের থেকেও মন্দিরে ওঠার পর যে দৃশ্য আমরা দেখেছিলাম, সত্যি অপরূপ দৃশ্য। হ্যাঙ্গিং ব্রিজ দেখার পর আমরা চলে এসেছি একটা নাগ মন্দিরে। হ্যাঙ্গিং ব্রিজ থেকে প্রায় একটুখানি দূরত্বেই নাগ মন্দির, একটু ওপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে, তবে কোনো অসুবিধা নেই, সবাই উঠছে, 8 থেকে 80 মোটামুটি সবাই উঠছে, কারো অসুবিধা হয়নি। কিন্তু এই নাগ মন্দিরে আসার পর যে দৃশ্যটা দেখা যাচ্ছে, মানে কামেং নদী, সেটা দেখাচ্ছে। মোটামুটি সমস্ত টুরিস্ট স্পটগুলোকে কভার করবার পর এবার আমাদের গাড়ি ছুটে চলেছে দিরাংয়ের উদ্দেশ্যে। এরকম একটা কুয়াশা ঘন রাস্তা দিয়ে চলেছে আমাদের ট্রাভেলার। আর আমি এখানে একটা যথাসম্ভব, যদি ভালুকপংয়ে আপনারা একদিন স্টে করতে চান, তাহলে এখানে দেখার কী কী আছে তার একটা সম্ভাব্য লিস্ট দেওয়ার চেষ্টা করলাম। প্রচুর জার্নি হয়েছে, অবশ্যই সেটা আনপ্ল্যান্ড অবস্থায়, কারণ একজন অসুস্থ হয়ে গেছিলো আমাদের টিমের, তো সুতরাং সেক্ষেত্রে তাকে মিলিটারি হসপিটালে নিয়ে যাওয়া, এক্সরে করা, সব কিছু সবেতে অনেক টাইম লেগে গেছে। তো আমরা যেখানে 4টে বা 5টার সময় পৌঁছানোর কথা দিন আগে, সেখানে আমরা পৌঁছেছি রাত 8টা, এবং গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না, এতটা লং জার্নি। তো আর বেশি কথা না বলে এখানে আমি ব্লগটা শেষ করছি। কালকে আমার সাথে আপনারা দেখবেন দিরাং, আর দিরাংয়ের সাথে সাথে আমরা যাব তাওয়াংয়ে, সেখানে আমাদের কালকে নাইট স্টে। তো দিরাং থেকে তাওয়াং পর্যন্ত কেমন লাগলো, কী কী দেখলাম, সেটা তো অবশ্যই শেয়ার করবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।